আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চ্যাপ্টার 8 আলোর প্রতিফলন পদার্থবিজ্ঞানের এই একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা কি কি নিয়ে আলোচনা করব সেটা আমরা একটু দেখে নিই। আলোর প্রকৃতি কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। আলোর শোষণ কি সেটা আমরা বুঝবো। প্রতিফলন বুঝবো, দর্পণ বুঝবো, আর কিছু ম্যাথস আছে, ম্যাথসের সূত্র আজকে আমি দেখাই দিব। ম্যাথস আমি নেক্সট ক্লাসে করাবো। তারপরে বিবর্ধন কি সেই ফর্মুলাটাও আমরা কি আজকে দেখব। তো আজকের ক্লাসটা একটু লং হবে, একটু বড় হবে, কেউ মাইন্ড করবে না, ঠিক আছে? আজকের ক্লাসটা তুলনামূলক একটু বড় হবে। বুঝতেই পারছো চ্যাপ্টারটা একটু বড়, একটু বড় চ্যাপ্টারটা, এই জন্য আজকের ক্লাসটা একটু লং হবে। কারণ আজকে আমরা কি করবো, বেসিক পড়বো। এবং দর্পণের মধ্যে আছে অবতল দর্পণ, উত্তল দর্পণ, সেখানে রুল অফ সিক্স, এগুলো পড়তে একটু সময় লাগবে, ঠিক আছে? এগুলো পড়তে অনেকটাই সময় লাগবে, কম না। তো বেশি কথা না বলে আমরা একদম আলোর প্রকৃতিটা সম্বন্ধে একটু জেনে নিই। সরি, আলোর প্রকৃতি জানার আগে আমাদের কি বুঝতে হবে, আলো কি সেটা বুঝতে হবে, ঠিক আছে? আলো কি, তোমাদের যদি আমি প্রশ্ন করি আলো কি, আলো কি? আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বক তরঙ্গ। তরঙ্গ চ্যাপ্টারটা তো পড়ে আসছো, আমার ক্লাসে প্লে লিস্ট আছে, দেখে নিও, ঠিক আছে? তরঙ্গ চ্যাপ্টারটা, সেখানে তড়িৎ চুম্বক তরঙ্গ, তারপরে যান্ত্রিক তরঙ্গ, এগুলো সম্বন্ধে কি আছে, বিস্তারিত আছে, ঠিক আছে? তো তরঙ্গ, আমি কি বলছিলাম, আলো হচ্ছে একটা কি তড়িৎ চুম্বক তরঙ্গ। ধরো আমি একটা তরঙ্গ নিই, ধরো এই যে এটা একটা তরঙ্গ ইয়া, যেটা বলে একটা অক্ষ। আমি একটা তড়িৎ তরঙ্গ নিব, তড়িৎ তরঙ্গ, যেটাকে বিদ্যুৎ তরঙ্গ বলা হয়। তড়িৎ তরঙ্গটা কিরকম, আমি অন্য কালার দিয়ে দেখাই। তড়িৎ তরঙ্গটা কিরকম, মানে বিদ্যুৎ তরঙ্গ যেটা তড়িৎ, এটা একটু বাঁকা থাকে, যেভাবে এইভাবে বেঁকে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি একটা তড়িৎ তরঙ্গ, ঠিক আছে? আমি একটা তড়িৎ তরঙ্গ আঁকছি ফার্স্টে। আলো কি সেটা তোমাদের বোঝানোর জন্য। আলোর প্রতিফলন চ্যাপ্টার পড়বা, আর আলো কি সেটা যদি না জানো তাহলে তো হয় না, ঠিক আছে? এটা হচ্ছে কি তড়িৎ তরঙ্গ। আর কি বলছিলাম, তড়িৎ চুম্বক তরঙ্গ। তাহলে এখানে কি হবে, আর একটা চুম্বক তরঙ্গ আসবে। ফার্স্ট একটা তড়িৎ তরঙ্গ দিলাম, এবারে আমাদের কি দিতে হবে, একটা চুম্বক তরঙ্গ দিতে হবে। তড়িৎ তরঙ্গ থাকে একটু বেঁকে, এই যে এরকম একটু বাঁকা বাঁকা থাকে, আর চুম্বক তরঙ্গ কি লম্বভাবে থাকে। এই যে চুম্বক তরঙ্গ থাকবে কিভাবে, লম্বভাবে, ঠিক আছে? চুম্বক তরঙ্গ কিভাবে থাকবে, এভাবে লম্বভাবে থাকবে। দেখছো? আর এই দুইটার সমন্বয়ে যে সেটাই কি আলো। তড়িৎ তরঙ্গ আর চুম্বক তরঙ্গ মিলে যে তরঙ্গটা সৃষ্টি করছে, এটাই কি আমাদের আলো। আলো বুঝছো? এটা দেখতে কেমন ঘিবিজিবি ঘিবিজিবি লাগতেছে না? ঘিবিজিবি লাগার কথা। লেখা কি স্পষ্ট আসতেছে? হ্যাঁ, লেখা কি স্পষ্ট আসতেছে, দেখি তো। আশা করি লেখাটা বোঝা যাইতেছে। তো আলো জিনিসটা ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমরা আলো কিভাবে দেখি, আমরা কোনো একটা বস্তুকে কিভাবে দেখি, তোমরা কি বলতে পারবা? আমি যদি তোমাদের প্রশ্ন করি আমরা কিভাবে দেখি আলো, সেটা তোমরা কিভাবে বলবা? না পারলেও সমস্যা নেই, আমি এখন বলে দিতেছি। আলো দেখার জন্য আমাদের কি লাগে, আলোর উৎস লাগে। আর আমরা কোন বস্তুটাকে দেখবো, সেই বস্তুটা দরকার আমাদের। আলোর উৎস ধরো এটা সত্যি কি সূর্য, এটা হচ্ছে কি আমাদের সূর্য, যেটা হচ্ছে আলোর উৎস। সূর্য থেকে তো আলো বের হয়, তারপরে সেটা আমাদের চোখে রেটিনাতে যায়, তারপরে আমরা কি দেখতে পাই। ধরো এটা কি একটা দীপ্তিহীন বস্তু। এখন দীপ্তিহীন বলতে আমি কি বুঝাইতেছি, দেখো, একটা হচ্ছে দীপ্তিমান, একটা কি দীপ্তিমান, আর একটা হচ্ছে কি দীপ্তিহীন, ঠিক আছে? দীপ্তিমান আর কি দীপ্তিহীন। বাইরের নয়েজ গুলো একটু ইগনোর করো, ঠিক আছে? নয়েজ আসতেছে বাইরে থেকে। একটা দীপ্তিমান বস্তু, একটা কি দীপ্তিহীন বস্তু। দীপ্তিমান কি, যার নিজস্ব আলো আছে। দীপ্তিমান কি, যার নিজস্ব কি আছে, আলো আছে। আলো কি আছে। আর দীপ্তিহীন কি, বুঝতে পারতেছো, যার নিজস্ব কি আলো নাই, কি নাই, যার নিজস্ব আলো কি নাই বা নেই, যেটাই বলো। সূর্য কি একটা দীপ্তিমান বস্তু, কারণ কি সূর্যের নিজস্ব আলো আছে।
আর এটা কি একটা দীপ্তিহীন বস্তু, যেটা আমরা দেখব সূর্য থেকে একটা আলোক রশ্মি কি হয় এই দীপ্তিহীন বস্তুতে পড়ে। আর ধরো এটা আমাদের কি চোখ, যদিও সুন্দর হয় নাই, ধরো কি এটা আমাদের চোখ, আর এই যে এটা হচ্ছে আমাদের কি রেটিনা, চোখের যে রেটিনা, এই আলোক রশ্মিটা কি হবে আমাদের রেটিনাতে যাবে। এখন যেভাবে যাক, সামনে দিয়েও আসতে পারে, পিছন দিয়ে যেভাবে আসুক, চোখের রেটিনাতে পৌঁছাবে। চিত্রটা হুবহু এরকম না হলেও সমস্যা নেই। রেটিনাতে যাওয়ার পর সে রেটিনা কি করবে আমাদের মস্তিষ্কে উদ্দীপনা পাঠাবে। এই উদ্দীপনার মাধ্যমে আমরা কি এই দীপ্তিহীন বস্তুটাকে কি পাবো, দেখতে পাবো। বুঝছো? তো আলো কিভাবে দেখি সেটা আমরা বুঝছি, আলো কি সেটাও আমরা বুঝছি। এই লেখাগুলো একটু দয়া করে নোট করে নিও, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো, এবার আমরা আসি আমাদের মেইন টপিক, আলোর প্রকৃতি। আলোর কি প্রকৃতি, এই যে চিত্রটা দিছি না, এবার বুঝবো আমি চিত্রটা কেন দিছি। তো প্রথমে আমরা আলোর প্রকৃতিটা নিয়ে জন্য নেই। আলো যেহেতু একটা তরঙ্গ, আলো কি বলছিলাম আমি, তড়িৎচুম্বক তরঙ্গ। তার মানে কি আলোর কি একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে না? আলোর কি আছে, একটা কম্পাঙ্ক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো আলোকে কম্পাঙ্কের ভিত্তিতে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এই যে দেখো, প্রথম দিক দিয়ে কম্পাঙ্ক অনেক বেশি, কম্পাঙ্ক অনেক বেশি না, সরি, মানে একটু ঘন ঘন দেখা যেতেছে, তারপরে একটু কি বড় হইতেছে, তারপরে আরো বড় হইতেছে, তারপরে আরো বড় হইতেছে, একদম শেষে কি হইছে, অনেক বড় হয়েছে। এটা হচ্ছে কি শব্দের কম্পাঙ্কের ভিত্তিতে শব্দকে ভাগ করা হয়েছে। একদম প্রথম যেটা, সেটাকে বলে কি গামা রে। গামা রে কি বলে, গামা রে বা গামা রশ্মি। তারপরে যেটা সেটাকে বলে এক্স রে। এক্স রে কি বলে, এক্স রে। তারপরে এটা যেটাকে বলে কি আল্ট্রাভায়োলেট রশ্মি, আমি সংক্ষেপে ইউভি লিখি, যেটাকে তেজস্ক্রিয় রশ্মিও বলা হয়। এই একটাও কিন্তু আমরা দেখতে পাই না, এই গামা রে, এক্স রে, তেজস্ক্রিয় রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি রে, সেইগুলো কিন্তু একটাও কি আমরা দেখতে পাই না, এগুলো আমাদের চোখ দেখতে পায় না। তারপরে যে এইখানে যেটা আছে সেটা কি দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলো ব্যতীত পৃথিবীতে অন্য কোনো আলো কি আমরা দেখতে পাই না। বুঝছো? তারপরে যেটা আছে দৃশ্যমান আলোর থেকে বড়, আয়ার, এটাকে বলে কি আয়ার। বুঝছো? এটাকে লেজার রশ্মিও বলা হয় আর কি, লেজার রশ্মি। তারপরে যেটা আছে সেটাকে বলে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর তারপরে যেটা সেটাকে বলে কি রেডিও ওয়েভ। এখন গামা রশ্মির কাজ কি, এক্স রে এর কাজ কি, তেজস্ক্রিয় রশ্মির কাজ কি, সেটাও আমরা একটু বলি। এক্স গামা রে, গামা রে কি করা হয়, ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্যান্সার কোষ দেখো না, ক্যান্সার যাদের হয় তাদের ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কি করা হয়, গামা রে ব্যবহার করা হয়। আর যেটা এক্স রে, এক্স রে ব্যবহার করা হয় কি, তোমরা বুঝতে পারতেছো, হাড্ডি গুড্ডি দেখার জন্য এক্স রে ব্যবহার করা হয়, যে এক্স রে করে মানুষের। ঠিক আছে, তারপরে কি তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি কি কাজে ব্যবহার করে, জাল টাকা চিহ্নিত করতে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে জাল টাকা চিহ্নিত করতে কি করতে হয়, তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করতে হয়। আমি একটু ফাস্ট ফাস্ট চলে যেতেছি কেন, কারণ ক্লাসটা একটু লং হবে। দর্পণ জিনিসটা অনেক বিশাল, এই দর্পণ পড়তে আমাদের সময় লাগবে, তারপরে ম্যাথস বিবর্ধন এগুলো একটু টাইম লাগে। ঠিক আছে, দৃশ্যমান হলো, দৃশ্যমান হলো কোনগুলা, আমি একটা লিখে দিই, একটা কোড লিখে দিই, তাহলে তুমি বুঝতে পারবা, এটা মুখস্থ করবা। বেতে কি বেগুনি, নিতে কি নীল, আতে কি আসমানি, শতে কি সবুজ, হতে কি হলুদ, কতে কি কমলা, লতে কি লাল। এই যে দেখলাম বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, লাল, হলুদ, এগুলো হচ্ছে কি দৃশ্যমান আলো। এগুলো ব্যতীত অন্য কোনো রং আমরা দেখতে পাই না। এখন তোমাদের মাথায় প্রশ্ন বাড়ছে যে সাদা, কালো এগুলো কেন লিখলাম না, এগুলো কত রং না, সাদা কি কোনো রং না, আর কালো কি কোনো রং না। ঠিক আছে, বুঝছো? সাদা আর কালো কেন রং নয় সেটা আমরা বলবো কি আলো শোষণে। তো দৃশ্যমান আলো ক্লিয়ার। তারপরে লেজার রশ্মি, দেখো না তোমরা অনেক ক্ষেত্রে রিমোট, রিমোট দিয়ে টিভি অন করো, রিমোটের মধ্যে দেখবে একটা কি আছে, লাইট আছে, লাইট দেখো না একটা, তুমি যখন রিমোটটা চাপ দাও ওই লাইট থেকে কি হয়, একটা লেজার রশ্মি যায়, যে রশ্মিটা আমরা কি দেখতে পাই না। আমি আগেই বলছিলাম দৃশ্যমান আলো ব্যতীত অন্য কোনো আলো আমরা কি পারবো না, দেখতে পারবো না। তাহলে এই জন্যই কি আমরা রিমোটের যে আলোটা সেটা আমরা কি দেখতে পাই না। তারপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ যেটা কি করা হয়, ওভেন আছে না, ওভেন, ও যে রান্না করার ওভেন, এই ওভেনে কি করা হয়, মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। তারপরে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ তো বুঝতেই পারতেছো, টিভির মধ্যে, তোমাদের মোবাইলের মধ্যে, রেডিওর মধ্যে কি ব্যবহার করা হয়, রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ওয়েভ মানে কি তরঙ্গ। ঠিক আছে, এটাই ছিল আলোর প্রকৃতি।
এই এসএসসি স্ট্যান্ডার্ডে এই আলোর প্রকৃতি সম্বন্ধে এতটুকুই বলা আছে, বেশি কিছু বলা নেই, ঠিক আছে। আলোর প্রকৃতি সেটা আমরা বড় ক্লাসে আমি বড় ক্লাসে শিখবো, ঠিক আছে। আপাতত আর কিছু দরকার নেই। এবার আমরা আসি আমাদের কি আলোর শোষণ। আলোর শোষণ দেখো, যখন একটা আলোক রশ্মি আসে, এই যে ধরো একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মিতে কি আছে, সব ধরনের রং আছে, বেগুনি, নীল, লাল, যেটাই বলো, সব ধরনের রং আছে। এই সবগুলো রং যখন একসাথে আসে তখন সেটাকে কি করা হয়, আলাদাভাবে চিহ্নিত করা যায় না। তখন সেটা কি কালার দেখায়, সাদা কালার দেখায় বা বর্ণহীন দেখায়। এই যে সাদা দেখতেছো না, এটা বর্ণহীন। কারণ কি, এখানে সব কালারের রং আছে, এই কারণে আমরা সবগুলো রঙকে কি আলাদাভাবে চিহ্নিত করতে পারতেছি না। আমরা সবগুলো রঙকে কি পারতেছি না, চিহ্নিত করতে পারতেছি না। এই কারণে এটা কি দেখায়, বর্ণহীন দেখায় বা সাদা দেখায়, ঠিক আছে। ধরো এখন আমরা রং কিভাবে দেখি, ধরো এটা একটা লাল ফুল, এটা কি একটা লাল ফুল। যখন একটা আলোক রশ্মি কি হইতাছে, এই লাল ফুলটার মধ্যে পড়তাছে, লাল ফুলটার মধ্যে পড়তাছে, তখন এই ফুলটা কি করতেছে, যেহেতু সে লাল কালার, সে লাল কালার বাদ দিয়ে যত কালার আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, সব কালার কি সে কি করতেছে, শোষণ করতেছে। শোষণ করে যে লাল কালারটা বা তার যে নিজের কালারটা, সে সেটা কি করতেছে, প্রতিফলন করতেছে, মানে প্রতিফলিত করে দিতেছে, বাধা দিয়ে দিতেছে। সেই প্রতিফলিত রশ্মিটা যখন আমাদের রেটিনাতে এসে পড়ে, আমাদের ধরেটা আমাদের রেটিনাতে এসে পড়ে, তখন আমরা কি সেই লাল কালারের ফুলটা দেখতে পাই। একই ক্ষেত্রে নীল কালারের ক্ষেত্রে ধরো একটা নীল কালারের একটা কিছু সামথিং নীল কালারের একটা আলোক রশ্মি যখন এখানে আসবে, তখন এই নীল কালারের যে বস্তুটা কি করবে, নীল কালার ভিতরে তো বাকি সব রং কি করবে, শোষণ করে ফেলবে। আর যে নীল রংটা সেটা কি করবে, প্রতিফলন করবে। এটা আমাদের রেটিনাতে আসলে আমরা নীল রংটা কি পাবো, দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা রং কিভাবে দেখতে পাই, বুঝছো। এখন আরেকটা একটু ইন্টারেস্টিং জিনিস দেখো, ভালোই ইন্টারেস্টিং। এটা ধরো এটা একটা কি লাল, এটা কি একটা লাল লাল ফুল, ধরো এটা একটা লাল ফুল। যখন তুমি এটার মধ্যে কি করবা, কি করতে পারো তুমি, ধরো তুমি এখানে একটা কি করলা, লাল ফুল না, তুমি এখানে একটা সবুজ কি করলা, সবুজ আলোক রশ্মি নিক্ষিপ্ত করলা, সবুজ একটা লেজার তুমি দিলা, লেজার না সরি, আলোক রশ্মি দিলা। তখন এই লাল ফুলটা কি করবে, যেহেতু সে তার ধর্ম কি, সে তার রং ব্যতীত বাকি সব রং কি করবে, শোষণ করে ফেলবে। তো সে কি করবে, এই রংগুলো কি করবে, শোষণ করে ফেলবে। কিন্তু দেখো তো, প্রতিফলনের জন্য তার কি কোনো রং বেঁচে আছে, সেই সবুজ রংটা নিচে, সবুজ রংটা শোষণ করে ফেলছে, তার লাল রং তো প্রতিফলন করতে হবে। প্রতিফলন না করলে আমরা কি দেখবো, যেহেতু সে এখানে কোনো রং প্রতিফলন করতে পারতেছে না, তাহলে সে কি এখানে সরি কালো রঙের দেখাবে, কি দেখাবে, কালো রঙের দেখাবে, বুঝছো, বুঝার কথা। এক মিনিট, এতক্ষণ যে বললাম, একটু চেক একটা জিনিস দেখি, রাখো। ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের কি ক্লিয়ার, দেখছো, মাত্র 2টা টপিক নিয়ে আলোচনা করছি, আমাদের 13 মিনিট চলে গেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো আলোর শোষণের। ধরো এখানে কি আছে, একটা সবুজ পাতা আছে, কি আছে, এখানে একটা সবুজ পাতা আছে, তার উপরে কি আছে, একটা লাল ফুল আছে। এখন এখানে যদি ধরো একটা লাল কালারের আলোক রশ্মি নিক্ষিপ্ত হয়েছে, আলোক রশ্মি গেছে, এখন এই লাল ফুলটা কি করবে, তার লাল রংটা কি করবে, শোষণ করে ফেলবে। কিন্তু যে সবুজ পাতাটা, সে তো লাল রংটা ও না সরি সরি ভুল করে দিয়েছি, ভুল। এই লাল কালারের যে ফুলটা, সে কি করবে, লাল রংটা কি করবে, প্রতিফলিত করে দিবে। আর এই লাল রংটা আছে না, এই সবুজ, এটা কি করবে, শোষণ করে ফেলবে। কিন্তু সে কি করবে না, প্রতিফলন করতে পারবে না। এই কারণে কি, এই লাল ফুলটা লাল রঙের দেখাবে, এবং এই সবুজ পাতাটা সবুজ থাকা সত্ত্বেও কি দেখাবে, কালো রঙের দেখাবে। কারণ সে তো কোনো আলো প্রতিফলন করতে পারতেছে না, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে। আলোর প্রকৃতি এবং আলোর শোষণ আশা করি তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। আমি আমার ভাষায় যত সহজে পারি তত বুঝে দেওয়ার চেষ্টা করছি। বইয়ের মধ্যে আলোর প্রকৃতি এবং আলোর প্রতিফলন যে শোষণ, যেটা খুবই কঠিনভাবে দিছে, ভাই বুঝার কোনো চান্সই নেই।
ওরা সাজায় লিখতে পারে না, ঠিক আছে, বইটা সুন্দর করে লিখবে সেটা পারে না। তো এবার আমরা আসি প্রতিফলন নিয়ে। এই তো আমরা আমাদের ঢুকলাম। প্রতিফলন বলতে কি বুঝো? সাধারণভাবে প্রতিফলন বলতে তোমরা কি বুঝো? হ্যাঁ, সাধারণভাবে প্রতিফলন বলতে কি বুঝো? তারা আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে দেখো, আমি একটা বল নিছি, প্রতিফলন কি সেটা তোমাদের এখন দেখাবো। ধরো এটা আলোক রশ্মি, ধরে নাও এটা একটা আলোক রশ্মি, আমি আলোক রশ্মি বল দ্বারা বুঝাই দিচ্ছি তোমাদের। আর ধরো এটা হচ্ছে কি বায়ু মাধ্যম, এখন আমি যে মাধ্যমে দাঁড়ায় আছি সেটা কি বায়ু মাধ্যম। আর যেটা হচ্ছে বিবর্তন কি সেটা তো বুঝাইনো হয়নি, বুঝাইতেছি, পরে বুঝাইতেছি। ধরো এটা একটা তল, এখন একটা আলোক রশ্মি হইতেছে, এই তলে নিক্ষিপ্ত হইতেছে, তল তো বুঝো। ধরো এই যে আলোক রশ্মিটা এই যে নিক্ষিপ্ত করছি, দেখছো এই যে উপরে এই জায়গাটা দেখা যাইতেছে, এই যে জায়গাটা দেখো তো, এই আলোক রশ্মিটা দিছি, আবার কি হইতেছে, প্রতিফলিত হইতেছে। এটা দেখো, বলটা আমি দেওয়ার পরে, বলটা দেওয়ার পরে অথবা আলোক রশ্মিটা দেওয়ার পরে সেটা কি হইতেছে, আবার ব্যাক হইতেছে। এটাই কি প্রতিফলন। এখন যদি আমরা সংজ্ঞা দেই, তাহলে কি আলোক রশ্মি এক মাধ্যম থেকে, এই যেটা ধরো একটা এ মাধ্যম আর এটা হচ্ছে কি বি মাধ্যম, আর এই মাধ্যম দুটাকে যেটা আলাদা করছে, এই যে তলটা কি করছে, এ মাধ্যম এবং বি মাধ্যমকে কি করছে, আলাদা করছে। এই তলটাকে কি বলা হয়, বিভেদ তল বলা হয়। কি বলা হয়, বিভেদ তল বলা হয়। মাথায় রাখবে, যেই তল দুইটা মাধ্যমকে আলাদা করবে সেই তলটাকে কি বলা হয়, বিভেদ তল বলা হয়। একটা আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে বাধা পেয়ে একই মাধ্যমে ফিরে আসবে, ফিরে আসবে, সেটাকে কি বলা হয়, আলোর প্রতিফলন বলা হয়। দেখো তো কি ঘটনা ঘটছে, এই মাধ্যম থেকে একটা আলোক রশ্মি বিভেদ তলে গেছে। বিভেদ তল কি, এই মাধ্যমের বিভেদম কি পার্থক্যকারী, যে দুইটাকে আলাদা করছে। বিভেদ তলে যাওয়ার সময় কি করছে, এই আলোক রশ্মিটা কি হয়েছে, এই বিভেদ তলে বাধা পাইয়া আবার কি হয়েছে, এই মাধ্যমে কি আছে, বেগ গেছে। তাহলে এখানে কি হয়েছে, আলোর প্রতিফলন ঘটছে। এখন দেখো তো, এই যে রশ্মিটা কি হয়েছে, আপতিত হয়েছে, যে এই রশ্মিটা কি হয়েছে, আপতিত হয়েছে না, এই যে এই রশ্মিটা, এটাকে বলা হয় কি আপতিত রশ্মি, এটাকে কি বলা হয়, আপতিত রশ্মি। আর যেটা প্রতিফলিত হয়েছে, এটা দেখো তো, এই পয়েন্টটার পরে কি হয়েছে, আলোক রশ্মিটা কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। তাহলে এটা কি প্রতিফলিত রশ্মি, এটা কি প্রতিফলিত রশ্মি, বুঝছো? এখন দেখো তো, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে, সেখান থেকে যদি আমরা একটা লম্বটা নিই, সেই লম্বটাকে আমরা কি বলবো, সেই লম্বটাকে আমরা বলবো কি জানি, অভিলম্ব। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? এটা দেখো তো, অবিলম্বন সাপেক্ষে দেখো, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর কি হয়েছে, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এটা এই কোণটা কি, আপতিত রশ্মির সাপেক্ষে, আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যে যেই কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে আই দ্বারা প্রকাশ করে, এবং এটাকে কি বলে, আপতন কোণ বলে। সেটাকে কি বলে, আপতন কোণ বলে। আর প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলে কি, প্রতিফলন কোণ। আর এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা আছে না, প্রতিসরণ যেটা, এটা পরের চ্যাপ্টার 9, সেখানে দেখবা θ1 এবং θ2 দ্বারা প্রকাশ করা হয়েছে। সেটা এখন আমরা যাচ্ছি না, সেখানে সাইন থিটা যে অনেক থিটা আছে, সেটা আমাদের দেখার বিষয় না বলতো, আমাদের আলোচনার বিষয় যেটা সেটা আমরা বুঝবো। তো বুঝতে পারছো? আরেকবার যদি আমরা রিপিট করি, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে বাধা পেয়ে একই মাধ্যমে ফিরে আসে, সেটাকে কি বলে, প্রতিফলন বলে, আলোর প্রতিফলন বলে। আর যে আলোক রশ্মি, আপতিত রশ্মি, যেই রশ্মিটা কি আপতিত হয়েছে, যেই দিকে গেছে আপতিত হয়েছে, সেটাকে বলে আপতিত রশ্মি। আর যেই রশ্মিটা প্রতিফলিত হয়েছে, এই যে বিন্দু থেকে প্রতিফলিত হয়েছে, সেটাকে বলে প্রতিফলিত রশ্মি। আর আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দু থেকে যদি আমরা একটা লম্বটা নিই, সেই লম্বটাকে কি বলা হবে, অভিলম্ব বলা হবে। বুঝতে পারছো? এই লম্বটাকে কি বলা হচ্ছে, অবিলম্ব বলা হচ্ছে। তারপরে এই অবিলম্বের সাথে যদি আমরা আপতিত রশ্মির একটা কোণ ঠিক করি, সেই কোণটাকে বলা হয় আপতন কোণ। আর এই কোণটাকে, যেটা প্রতিফলিত রশ্মির সাথে হয়েছে, অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি, সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করে, প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করে। এতটুকু ক্লিয়ার? এবার আমরা প্রতিফলনের কি করবো, দুইটা সূত্র দেখবো। প্রথম সূত্রটা দেখো, প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি কি থাকবে, একটা সমতলে থাকবে। দেখো তো, এই যে বিভেদ তল,
এটা কি একটা সমতল না, একটা তল না, এই সমতল না, এই তলের মধ্যে কি আছে, আপতিত রশ্মি আছে, প্রতিফলিত রশ্মি আছে, আর কি আছে, অবিলম্ব আছে। তাহলে তিনটা কি একই সমতলে আছে। এটাই হচ্ছে কি আমাদের আলোর প্রতিফলনের প্রথম সূত্র। প্রথম সূত্র না দ্বিতীয় সূত্র কি একটা, যেটাই হোক, এটা একটা সূত্র আর কি। তারপরে দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় সূত্র কি, এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো কি থাকবে, সবসময় সমান থাকবে। অর্থাৎ কি, আপতন কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কি হবে, 30 ডিগ্রি হবে। আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কি হবে, 45 ডিগ্রি হবে। বুঝতে পারছো? দাঁড়াও এবারে তোমাদের একটা ম্যাথ দিয়ে দেখাই আমি, একটা ম্যাথ দিয়ে এই দ্বিতীয় সূত্রটা ক্লিয়ার করি। একটু সহজ থেকে আমরা কঠিনে যাই, বানাই দিব আমি, ঠিক আছে? বলো তো, এখানে প্রতিফলিত কোণ কই, প্রতিফলিত কোণ আর এর মান কত, বলো তোমরা কমেন্ট করো, প্রতিফলন কোণ আর এর মান কত, দেখি কে বলতে পারো, তারপরে আমি সলভ করে দিতেছি। দেখো এবার, এটা কি আপতিত রশ্মি, এটা কি অবিলম্ব, আর এটা কি প্রতিফলিত রশ্মি। দেখো তো আপতন কোণ কত, আই ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী কি জানি, আপতন কোণ আর প্রতিফলন কোণ কি সমান, অর্থাৎ প্রতিফলন কোণ আরো কি হবে, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। দেখো তো এবার তোমাদের একটু পেঁচা ফেলাইতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যারা মনে করতেছো অনেক সহজ ব্যাপারটা, ব্যাপারটা আসলে সহজ, তারপর আরেকটু পেঁচ দিয়ে দেখাই, দেখি তোমরা পেঁচটা ধরতে পারো কিনা, দেখি কে কে পেঁচটা ধরতে পারো। আজকে পেঁচ ধরার যে টেস্ট হবে। দেখো এই যে ধরো এটা দেওয়া আছে আমাদের কি 45 ডিগ্রি, আর মাথায় রাখবা এই যে এই টোটাল কোণটা আছে না, এটা কি 90 ডিগ্রি। এই যে বিভেদ তল, বিভেদ তল আর অবিলম্ব যে কোণ উৎপন্ন করে সেটা কি, সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে এক সমকোণ, ঠিক আছে? তাহলে দেখো তো এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, তোমাকে বলছে প্রতিফলন কোণ আর ইজ ইকুয়াল টু কত বের করতে, আর ইজ ইকুয়াল টু কি কত বের করতে, কিভাবে বের করবা, কি কি বের করতে পারতেছো? দেখো তো আমাদের এই কোণটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের আপতন কোণ না। যারা বলতাছো এটা আপতন কোণ, তারা কিন্তু এটা ভুল করতেছো, এটা কিন্তু আপতন কোণ না। আপতন কোণ কোনটা, এই যে এইটা যেটা অবিলম্বের সাথে হয়েছে, এটা কিন্তু অবিলম্বের সাথে হয় নাই, তাই এটা কি আপতন কোণ না। যেটা অবিলম্বের সাথে হবে এটা আপতন কোণ। তো আপতন কোণ কিভাবে বের করবা, আই ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। কেন, এই টোটালটা কি 90 ডিগ্রি আমি বলছি, এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এতটুকু কি হবে, 90 থেকে 45 বাদ, মানে কি 45 ডিগ্রি। আর আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাহলে প্রতিফলন কোণ কি হবে, 45 ডিগ্রি হবে। সিম্পল, ব্যাপারটা তো ক্লিয়ার, রাইট? ক্লিয়ার তো? এবার দেখো তো প্রতিফলন কি আমাদের ক্লিয়ার, প্রতিফলন আমাদের শেষ। 23 মিনিট প্রতিফলন শেষ। এবার আমরা কি দর্পণ দেখি। দর্পণ কি, তোমাদের যদি আমি প্রশ্ন করি একটা আলো বা কোনো কিছু, তোমরা কোথায় সবচেয়ে আলো বেশি প্রতিফলিত হয়, একটা আলো রশ্মি সবচেয়ে বেশি প্রতিফলিত হয় কোথায়, সেটা কি দর্পণে। দর্পণকে কি বলা হয়, আয়না বা মিরর। এই আয়না, দর্পণ কত প্রকার, দর্পণ কত প্রকার, দর্পণ হচ্ছে দুই প্রকার। কি, সমতল দর্পণ, ও দাঁড়াও দাঁড়াও একটা কথা বলতে ভুলে গেছি, একটা কথা বলতে ভুলে গেছি। এই যে প্রতিফলন আছে না, প্রতিফলন কি দুই প্রকার, একটা নিয়মিত প্রতিফলন, একটা কি নিয়মিত প্রতিফলন, আর একটা কি ব্যপ্ত প্রতিফলন। আজান দিতেছে, ওয়েট আজানটা শেষ হোক। আজান শেষে তো বলতেছিলাম কি, প্রতিফলন দুই প্রকার, নিয়মিত প্রতিফলন, ব্যপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কোথায় হয়, যেটা সমতল দর্পণ একদম সমতল, সেটাকে নিয়মিত প্রতিফলন হয়। আরেকটা হচ্ছে কি অসমতল দর্পণ, মানে সমান না, অমসৃণ, সেখানে কি হয়, ব্যপ্ত প্রতিফলন হয়। নিয়মিত প্রতিফলন কি, ধরো এটা একটা সমতল পৃষ্ঠ, সেখানে একগুচ্ছ আলোক রশ্মি কি হয়েছে, আপতিত হয়েছে। একই কিভাবে আপতিত হয়েছে, সমান্তরালে একগুচ্ছ কি হয়েছে, আলোক রশ্মি কি হয়েছে, আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর তারা আবার কি হয়েছে, একই পথে কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। এই যে এইভাবে প্রতিফলিত হয়েছে। প্রতিফলনের পরও কি আছে, সমান্তরাল আছে, তাহলে এটা কি কি বলে, নিয়মিত প্রতিফলন বলে। আর ব্যপ্ত প্রতিফলন কি, ধরো অমসৃণ একটা পৃষ্ঠের মধ্যে
একগুচ্ছ আলোকরশ্মি শিখে হয়েছে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর এটা কি হয়েছে, এটা সমান্তরাল নেই, এটা এক একজন এক এক দিকে চলে গেছে, এক একজন কি হয়েছে এক এক দিকে চলে গেছে, তাহলে এটাকে কি বলে ব্যপ্ত প্রতিফলন বলে। তো প্রতিফলন এই জিনিসটা ক্লিয়ার। এবার আমরা দেখি দর্পণ, এবার আমরা দেখি কি দর্পণ। দর্পণ আমি কি কয় প্রকার বলতেছিলাম, দুই প্রকার বলতেছিলাম, একটা সমতল দর্পণ আরেকটা কি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ ঠিক আছে, গোলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ আরেকটা কি অবতল দর্পণ। এখন সমতল দর্পণ কি, সমতল দর্পণ তো বুঝতে পারতেছে, এটা একটা সমতল পৃষ্ঠ, সমতল পৃষ্ঠ, এটাকে বলে সমতল দর্পণ। উত্তল দর্পণ আর অবতল দর্পণ কি সেটা বুঝো একটু। ধরো এটা আমাদেরকে একটা গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ বলতে কি বুঝাইতেছে, একটা গোলক, একটা গোলক, এই যে গোলক, এই গোলকের মধ্যে যে দর্পণটা সৃষ্টি হবে সেটা কি গোলীয় দর্পণ। উত্তল দর্পণ কি, উত্তল দর্পণ কি, উত্তল দর্পণ বুঝে আগে একটা গোলকের উত্তল অংশ আর অবতল অংশ কোনটা সেটা বুঝতে হবে। উত্তল দেখো তো বাইরের যে পৃষ্ঠটা, এই যে বাইরের সাইডটা, এই যে বাইরের সাইডটা আছে না, এটাকে বলে কি উত্তল অংশ, উত্তল অংশ। আজান দিতেছে আবার কম বেশি। আবার দেখো ভিতরের যে পার্টটা আছে না, সেটাকে বলে কি অবতল অংশ, ঠিক আছে। এই যে অবতল, অবতল কি যে ভিতরেরটা, ভিতরেরটা কি অবতল, আর উত্তল কোনটা, এই যে বাইরেরটা, এটা হচ্ছে কি উত্তল। এখন উত্তল দর্পণ আর অবতল দর্পণের মধ্যে পার্থক্য কি মাথায় রাখবা। ধরো এটা একটা গোলীয় দর্পণের একটা অংশ নিলাম, একটা গোলীয় দর্পণের অংশ, এটার যদি উত্তল অংশে সিলভারের প্রলেপ দেওয়া থাকে, যেটাকে পারা বলা হয়, সিলভারের প্রলেপ দেওয়া থাকে, তাহলে যে দর্পণটা সৃষ্টি হবে সেই দর্পণটাকে কি বলে অবতল দর্পণ। অবতল দর্পণ মাথায় রাখবো, অবতল দর্পণের উত্তল অংশে সিলভারের প্রলেপ দেওয়া থাকে, আর উত্তল দর্পণ কোনটা, যেখানে অবতল অংশে কি থাকে সিলভারের প্রলেপ দেওয়া থাকে। ভিতরের দিকে সিলভারের প্রলেপ দেওয়া থাকে, ভিতরের দিকটাই তো অবতল আর বাইরের দিকটা তো উত্তল, ভেতরের দিকে কি দেওয়া থাকে সিলভারের প্রলেপ দেওয়া থাকে, সেটাকে কি বলে উত্তল দর্পণ বলে, উত্তল দর্পণ বলে। উত্তল দর্পণ অবতল দর্পণ ক্লিয়ার, ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছো উত্তল দর্পণ আর অবতল দর্পণ কি। উত্তল দর্পণের অবতল অংশে কি থাকবে, পাড়া লাগানো থাকবে, সিলভারের প্রলেপ দেওয়া থাকবে। সিলভারের প্রলেপ কি, যে দেখো সিলভারের প্রলেপ কি, যে দাগ দিতেছি না, এই দাগটা হচ্ছে কি সিলভারের প্রলেপ, ঠিক আছে। আশা করি উত্তল অবতলটা আমি বুঝতে পারছি। অবতল দর্পণের রশ্মি চিত্র আঁকার নিয়ম, তিনটা নিয়ম আছে, কি আছে তিনটা নিয়ম আছে। প্রথমে আমরা একটা অবতল দর্পণ নিই, ধরলাম এটা একটা গোলকের অংশ বিশেষ, গোলীয় দর্পণের অংশ বিশেষ। ধরো আরেকটা কিছু বুঝাইনি, ধরো এটা পরে বুঝাইতেছি, আগে একটা বুঝাই। ধরো এটা আমাদেরকে একটা গোলীয় দর্পণ, এই গোলকটা এটা হচ্ছে আমাদের একটা গোলীয় দর্পণ। এই গোলকের একটা কেন্দ্র আছে, এই বৃত্ত গোলক যেটা সেটার অবশ্যই একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রটাকে আমরা কি করলাম সি দ্বারা প্রকাশ করলাম, সি দ্বারা প্রকাশ করলাম। এই সিটাকে কি বলে বক্রতার কেন্দ্র। তো সংখ্যাটা কি, একটা গোলীয় দর্পণ যেই গোলকের অংশ বিশেষ, একটা অবতল দর্পণ উত্তল দর্পণ যেই গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে কি বলে বক্রতার কেন্দ্র বলে। আর এই যে দেখো এতটুকু যদি আমরা মুছে ফেলি, এবার এতটুকু যদি আমরা মুছে ফেলি, তাহলে আমরা একটা কি পেয়েছি, একটা গোলকের অংশ পাইছি। এই গোলকের অংশটার মধ্যবিন্দু যেটা, এই গোলকের অংশের মধ্যবিন্দু যেটা, এই যে মধ্যবিন্দু এটা, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর এই পি কে কি বলা হয় মেরু বলা হয়, মেরু বলা হয়। তাহলে কি এই যে একটা দর্পণের এই পয়েন্টটাকে বলা হয় মেরু। আর এই যে একটা রেখা দেখতেছো না, এই মেরু আর বক্রতার কেন্দ্রর মধ্য দিয়ে যে রেখাটা গেছে, যে রেখাটা গেছে, এই সিপি রেখাটাকে কি বলা হয় প্রধান অক্ষ বলা হয়। কি বলা হয় প্রধান অক্ষ বলা হয়। সিপি কে প্রধান অক্ষ না আর একটা কিছু বলা হয়, সিপি না লিখি প্রধান অক্ষ বলা হয়, ঠিক আছে, প্রধান অক্ষ বলা হয়। আর এই সি আর পি এই দুটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি,
তাহলে মাঝখানে একটা বিন্দু পাবো, সেটাকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। এই বড় হাতের এফ দ্বারা যেটাকে প্রকাশ করা হয় সেটাকে বলে কি ফোকাস পয়েন্ট। কি বলা হয়? ফোকাস পয়েন্ট। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আর পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব পি এফ দূরত্বকে বলা হয় কি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব যেটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। আর সি থেকে পি পর্যন্ত দূরত্ব সিপি, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধ তো আর দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে, এখন মাথায় রাখবা বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, মানে কি আর ইজ ইকুয়াল টু কি 2f। আর ইজ ইকুয়াল টু কি 2f, মানে কি বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। ঠিক আছে, বুঝাইতে পারছি? একটা দর্পণ যে গোলীয় দর্পণের অংশ হচ্ছে সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র। আর একটা দর্পণ মানে একটা দর্পণের মধ্যবিন্দু যেটা পি, সেটাকে বলা হয় মেরু। মেরু। আর পি থেকে এফ দূরত্ব মানে সিআরপি মানে কি বক্রতার কেন্দ্র, আর মেরুকে সমদ্বিখণ্ডিত করতে যে বিন্দুটা পাওয়া যাবে সেই বিন্দুটাকে বলা হয় কি ফোকাস পয়েন্ট। ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আর বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ। আর বক্রতার ব্যাসার্ধ কি ফোকাস দূরত্বের দ্বিগুণ। এবার আমরা দেখি অবতল দর্পণের রশ্মি চিত্র আঁকার নিয়ম। অবতল দর্পণে কি রশ্মি চিত্র আঁকার নিয়ম? ধরো এটা আমাদের কি একটা অবতল দর্পণ। অবতল দর্পণের কি বলছিলাম? উত্তল অংশে পারা লাগানো থাকে বা সিলভারের প্রলেপ দেওয়া থাকে। এটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে কি আমাদের ফোকাস। এটা কি আমাদের ফোকাস। কোথায় দিব? এখানে দিই ফোকাস। আর এটা কি আমাদের মেরু। আর ধরলাম এটা কি এম আর এম প্রাইম দর্পণ। তো ধরো একটা লক্ষ্যবস্তু একটা আলোকরশ্মি শিখাইতেছে প্রধান অক্ষের সমান্তরালে যাইতেছে। একটা আলোকরশ্মি কি হইতেছে? প্রধান অক্ষের সমান্তরালে কি হয়েছে? একটা আলোকরশ্মি আপতিত হয়েছে। সে আলোকরশ্মিটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? সবসময় মাথায় রাখবা একটা আলোকরশ্মি যখন কোন একটা প্রধান অক্ষের প্রধান অক্ষ কোনটা, এই যে প্রধান অক্ষ কোনটা, এই যে দায়িত্ব দেখতেছো না, এই যে এটা হচ্ছে কি আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি প্রধান অক্ষ। প্রধান অক্ষটা কি করে ফেললাম। ঠিক আছে, এটা আমাদের ফোকাস পয়েন্ট, এটা আমাদের বক্রতার কেন্দ্র। ফোকাস পয়েন্ট আর একটু ভিতরে দিব। ফোকাস পয়েন্ট এটা আমাদের বক্রতার কেন্দ্র। আর এটা কি আমাদের প্রধান অক্ষ। প্রধান অক্ষ। একটা আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে যায় তখন সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায়? ফোকাস পয়েন্ট দিয়ে যায়। এটা হচ্ছে কি আমাদের নিয়ম 1। একদম মুখস্থ করে গেল। একটা আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে কোনো অবতল দর্পণে আপতিত হয় তখন সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায়? ফোকাস পয়েন্ট দিয়ে যায়। নিয়ম 2 দেখো, আরেকটা অবতল দর্পণ নিয়ে আমরা। এটা আমাদের মেরু, এটা আমাদের ফোকাস পয়েন্ট, এটা আমাদের কি বক্রতার কেন্দ্র। এইবার কি হইতেছে? একটা আলোকরশ্মি এবার কি হইতেছে? প্রধান ফোকাস দিয়ে যাইতেছে। প্রধান ফোকাস দিয়ে যাইতেছে। তাহলে এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? প্রতিফলনের পর এটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে হবে। এটার বিপরীত। একটা আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে যায় তখন সেটা কোন দিক দিয়ে প্রতিফলিত হয়? ফোকাস পয়েন্ট দিয়ে প্রতিফলিত হয়। আবার একটা আলোকরশ্মি যখন কি ফোকাস পয়েন্ট দিয়ে যায় তখন সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায়? প্রধান অক্ষের সমান্তরালে যায়। তারপরে তৃতীয় নিয়মটা দেখো, এই যে দেখো তৃতীয় নিয়মটা। এটা আমাদের মেরু, এটা আমাদের ফোকাস পয়েন্ট, এটা আমাদের কি বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। এবার ধরো একটা আলোকরশ্মি যেতেছে আমাদের বক্রতার কেন্দ্র দিয়ে যেতেছে। বক্রতার কেন্দ্র দিয়ে যেতেছে তখন সেটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? যে দিক দিয়ে যেতেছে সেই দিক দিয়ে প্রতিফলিত হবে। এটা কি? এটা নিয়ম 2, এটা নিয়ম 3। একটা আলোকরশ্মি যখন কি হবে? একটা আলোকরশ্মি যখন বক্রতার কেন্দ্র দিয়ে যাবে সেটা যেই পথ দিয়ে যাবে সেই পথ দিয়ে কি আসবে? ফেরত আসবে। যখন সেই আলোকরশ্মিটা কি হবে? বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আবার একটু রিপিট করি। নিয়ম 1 কি? একটা আলোকরশ্মি যখন একটা অবতল দর্পণের মধ্যে প্রধান অক্ষের সমান্তরালে যাবে প্রতিফলনের পর সে কি হবে? ফোকাস পয়েন্ট দিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি যখন কি হবে? ফোকাস পয়েন্ট দিয়ে যাবে তখন সেটা প্রতিফলনের পর কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আবার একটা আলোকরশ্মি যখন বক্রতার কেন্দ্র দিয়ে যাবে তখন সেই বক্রতা কি হবে? সেটা আবার একই পথে কি হবে? প্রতিফলিত হয়ে ফিরে আসবে।
ঠিক আছে। আচ্ছা, ম্যাথস আর বিবর্তন যে জিনিসটা আছে না, এই ম্যাথস আর বিবর্তন এটা পড়ানোর জন্য আমাদের কি করতে হবে, রুল অফ 6 পড়তে হবে। এটা পড়ার জন্য আমাদের কি করতে হবে, রুল অফ 6 পড়তে হবে। আর রুল অফ 6টা মারাত্মক অনেক বড়, এটা আমরা আজকে শেষ করতে পারবো না। তো আজকে যতটুকু আলোচনা করলাম ততটুকু খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নাও। আর বইয়ের রিডিংটা একটু পড়ো, এই দর্পণ পর্যন্ত বইয়ের রিডিংটা একটু পড়ো। তারপরে যেটুকু বুঝতে পারো আমার এটা নোট করো, সুন্দর করবা। পরের ক্লাসে আমরা রুল অফ 6 নিয়ে আলোচনা করবো, রুল অফ 6 নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, উত্তল দর্পণেরটা একটু দেখাই দিই। উত্তল দর্পণেরটা দেখো, এটা হচ্ছে উত্তল দর্পণ, যার অবতরণ শিখিয়েছে, পাড়া লাগানো আছে। এটা কি প্রধান কি মেরু এটা হচ্ছে কি আমাদের ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র। ধরো একটা আলোকে শিখিয়েছে, এই দিক দিয়ে তো আলোকে শিখিয়ে পারবে না, আপতিত হতে পারবে না, কারণ কি এখানে সিলভারের প্রলেপ দেওয়া আছে। আলোকরশ্মি কোন দিক দিয়ে আপতিত হতে হবে, আলোকরশ্মি বাইরের দিক দিয়ে আপতিত হতে হবে। ধরো কি হইতেছে, একটা আলোকরশ্মি বাইরের দিক দিয়ে আপতিত হইতেছে, সেটা কোন দিক দিয়ে আপতিত হয়েছে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আপতিত রশ্মি হয়েছে, সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রতিফলনের পর যাবে এই দিক দিয়ে। কেন, তোমার মনে হবে একটা উত্তল দর্পণে যখন আলোকরশ্মি কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে যায়, তখন প্রতিফলনের পর আলোকরশ্মিটা এমন ভাবে যাবে যেন মনে হইতেছে কি ফোকাস পয়েন্ট দিয়ে আসতেছে। দেখো তো মনে হইতেছে না এটা কি ফোকাস পয়েন্ট থেকে আসতেছে, দেখো ফোকাস পয়েন্ট থেকে গিয়েছে আস্তে আস্তে, এমন মনে হইতেছে না। তো মাথায় রাখবা, আবার বলি, একটা আলোকরশ্মি যখন কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, কোন দর্পণে, উত্তল দর্পণে, তখন সেটা প্রতিফলনের পর এমন ভাবে যাবে যেন মনে হয় সেটা কি হইতেছে ফোকাস পয়েন্ট দিয়ে আসতেছে, ফোকাস পয়েন্ট দিয়ে আসতেছে। তোমরা কি করবা, স্কেল ধরে এইভাবে দাগ দিয়ে দিবা, আর কিভাবে চিত্র আঁকবা সেটা তুমি দেখাই দিব। তারপরে আরেকটা দর্পণ নিয়ে আমরা উত্তল, সুন্দর করে নিতে হবে। এটা আমাদের মেরু, এটা আমাদের ফোকাস পয়েন্ট, এটা আমাদের কি বক্রতার ব্যাসার্ধ। ধরো আরেকটা লোক শিখিয়েছে যে এই পথে আপতিত হয়েছে, এই পথে আপতিত হইতেছে মানে কি মনে হইতেছে সে কি বক্রতার কেন্দ্র দিয়ে যেতেছে। যে দেখো তো এই যে আলোকটা সেটা হইতেছে, এটা যদি আমরা সামনের দিকে বর্ধিত করি তাহলে মনে হইতেছে কি সে বক্রতার কেন্দ্র থেকে আসছে, সে কি হয়েছে বক্রতার কেন্দ্র থেকে আসছে। তাহলে সে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, সে প্রতিফলনের পর কি হবে, যে দিকে আসছে সেই দিক দিয়ে প্রতিফলিত হবে। প্রথম নিয়ম, সমান্তরালে আপতিত হলে এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হয় ফোকাস পয়েন্ট দিয়ে আসতেছে, ফোকাস পয়েন্ট থেকে আসতেছে। আরেকটা নিয়ম হচ্ছে কি, যখন আলোকরশ্মিটা কি হবে বক্রতার কেন্দ্র বরাবর আসছে বলে মনে হইতেছে, তখন সে যে দিক থেকে আসছে সেই দিকে কি হবে প্রতিফলিত হয়ে যাবে। কথা কি ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে কথাটা? তো এতটুকু ছিল আজকের ক্লাস। পরের ক্লাসে আমরা রুল অফ 6 রশ্মি চিত্র কিভাবে আঁকবা সেটা ব্যাখ্যা করবো। এর পরবর্তী ক্লাস থেকে আমরা কি করবো, ম্যাথ সলভ করবো। তো আজকের মতো বিদায়, অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে।